আচ্ছা, আজকে আমরা সেল সাইকেল আর সেল ডিভিশন নিয়ে পড়বো। তো এই টোটাল বিষয়টা মানে বিভিন্ন টাইপের সেল ডিভিশন আছে, তো কোষ বিভাজন, কোষ চক্র। তো সেল যে ডিভিশনটা সেটা অনেক রকমের হয়, বা অনেক প্রসেস আছে, মাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস আমরা দেখবো। তো আজকে আমরা মেইনলি মাইটোসিস কোষ বিভাজনের যে দশাগুলো, যে ফেজগুলো, সেগুলো পড়বো। তো দুদিন পড়লে আমাদের কমপ্লিট হবে, আজকে একটা, এরপরে আমরা আরেকটা ক্লাসে কমপ্লিট করবো। তো দেখি আমরা কি আছে, আর তারপরে একদিন তোমাদের ক্লাস নেব যেখানে কোষ সম্পর্কে আমরা পড়বো, সেল সম্পর্কে আমরা পড়বো। সেখানে আমরা পড়বো ওই কোষ বলতে কি না, জীবদেহের গঠনগত কার্যগত একক। এবারে কোষ মানে সেখানে কোষ অঙ্গাণু থাকবে, তো পর্দা যুক্ত, পর্দাবিহীন, এই সমস্ত কিছু বিষয় আমরা দেখবো। ঠিক আছে? তো আজকে আমাদের মেইন যে টপিকটা আলোচনা সেটা হচ্ছে বেসিক্যালি সেল ডিভিশন, সেটা মাইটোসিসের। কিন্তু এটা ছাড়াও আমাদের আরো কয়েকটা জিনিস জেনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে কেউ আমাকে বলতে পারবে যে সেল ডিভিশন বিষয়টা কি, মানে কেন দরকার? নতুন অপত্য তৈরি করার জন্য। আর একদম, সবাই একদম ঠিকই বলেছো যে সেল ডিভিশন বা কোষ বিভাজন কেন দরকার হয়। না, এর তো অনেক প্রসেস আছে। তো বেসিক্যালি এই যে আমরা দেখি মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি, মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি সেটা বিভিন্ন ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এই যে যেমন ধরো আমাদের যে বডিতে যে গ্রোথ হচ্ছে, আমাদের স্কিনে কোষ বিভাজন চলছে, একটা জায়গায় ধরো স্কিনটা উড়ে গেল, তাহলে সেটাও রিপেয়ারিং হচ্ছে, সেখানেও কিন্তু অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। যখন বাচ্চা হয় তাহলে সেখানেও আমাদের দেখি সেল ডিভিশনের মাধ্যমে অনেক কিছু বিষয় থাকে, সেইভাবে সেই বাচ্চার ডেভেলপমেন্ট হয়। তো বেসিক্যালি সেল ডিভিশন কি? সেল ডিভিশন হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে, যার মাধ্যমে সিঙ্গেল প্যারেন্ট সেল থেকে, মানে প্যারেন্ট সেল থেকে কি হয় না, ডটার সেলের জন্ম হয়, অপত্য কোষের সৃষ্টি হয়। ঠিক আছে? মানে নতুন বডি সেলের সৃষ্টি হয়। তো এই হচ্ছে সেল ডিভিশন। এবারে বিভিন্ন টাইপের সেল ডিভিশন আছে, বিভিন্ন প্রসেস রয়েছে তার জন্য। তো এখানে জাস্ট এইটুকু এখানে মেনশন। হ্যাঁ, আমরা যাচ্ছি ওটা, কেমন? তো মিওসিস, যেটা মিওসিস হচ্ছে একটা টাইপের সেল ডিভিশন, যেটা কি করে, যেটা মেইনলি আমরা দেখি যে গোনাড সেলস যেগুলো থাকে, ডিম্বাশয় বা শুক্রাশয় বা এগ সেল বা স্পার্ম সেল যেগুলো থাকে, সেখানে আমরা দেখি মিওসিস কোষ বিভাজন। তো এগুলো এক্সট্রা এখানে লেখা আছে, আমরা যেদিন মিওসিস পড়বো সেখানে আমরা এলাবোরেটিভ ভাবে পড়বো। ঠিক আছে? তো সেল ডিভিশন জেনারেলি মাতৃকোষ থেকে অপত্য কোষের জন্য কোষ বিভাজন দরকার হয়। ঠিক আছে? এবারে কোষ বিভাজনের প্রকার, বিভিন্ন কোষ বিভাজনের প্রকার কি কি হতে পারে? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, একদম তিন প্রকারের হতে পারে। তিন প্রকারটা জাস্ট আমরা জিস্ট হিসেবে জেনে নিই যে অ্যামাইটোসিসটা কি। অ্যামাইটোসিস কি না, সেই ক্ষেত্রে দেখো, হ্যাঁ দেখো, অ্যামাইটোসিস বেসিক্যালি আমরা যে কোষ বিভাজন করব তার কিছু প্রসিজিওর থাকে। যেমন নিউক্লিয়াস কখনো বিভাজিত হয়, কখনো সাইটোপ্লাজম একসাথে বিভাজিত হয়, এবং আমরা অনেক ক্ষেত্রে দেখবো যে প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হলো, তারপর সাইটোপ্লাজম বিভাজিত হলো, তো এর কিছু নাম রয়েছে। তো অ্যামাইটোসিস হচ্ছে যেটাকে আমরা বলি প্রত্যক্ষ বা সরাসরি বিভাজন। কিসের? না, প্রত্যক্ষ বা সরাসরি নিউক্লিয়াসের বিভাজন। কি হয় না, মাতৃ নিউক্লিয়াস যেটা থাকে তার মাঝ বরাবর কি হয়, খাঁজ সৃষ্টি হয়। মায়ের যে নিউক্লিয়াসটা থাকে সেই মাঝ বরাবর খাঁজ সৃষ্টি হয়, সেই খাঁজটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং অপত্য সেলের সৃষ্টি হয়। এবং এর মাধ্যমে কি হয়, মায়ের যে সেলটা রয়েছে, মাতৃ সেল, প্যারেন্ট সেলের মতো অপত্য সৃষ্টি হয়।
তো এক্ষেত্রে কি হয়, আমাদের এটা খেয়াল রাখতে হবে, দেখো একটা সেলের একটা নিউক্লিয়াসের মধ্যিখানে ছিল, সেই মধ্যিখান থেকে বাইরের দিকে খাঁজটা বিস্তার লাভ করতে থাকে, বা আমরা বেসিক্যালি দেখি অপত্য নিউক্লিয়াসের মাঝ বরাবর কোষ পর্দায় খাঁজ সৃষ্টির মাধ্যমে অপত্য কোষের সৃষ্টি হয়। তো অ্যামাইটোসিস কোথায় কোথায় ঘটে আমরা দেখব না, বেসিক্যালি অ্যামিবা, ইস্ট বিভিন্ন প্রাণীর দেহে ঘটে, যারা নিম্ন শ্রেণীর প্রাণী তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, এককোষী প্রাণীদের দেহে ঘটে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ঘটে, মেনলি যারা দেখো অ্যামিবা, ইস্ট বিভিন্ন এককোষী উদ্ভিদে ঘটে, ব্যাকটেরিয়া এগুলোর ক্ষেত্রেও ঘটে, এবং এক্ষেত্রে কি হয়, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস বিভাজিত হয়, একসাথে হয়, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যামাইটোসিস প্রসেস। এবারে আমরা আসছি মাইটোসিস। না, মাইটোসিসে আমরা দেখব প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, তারপরে সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় পরোক্ষ বিভাজন। এক্ষেত্রে কি হয় না, দেহের যে মাতৃকোষ থাকে মানে প্যারেন্ট সেল থাকে, সেই প্যারেন্ট সেলের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের জাস্ট একবার মাত্র পরোক্ষ বিভাজন হবে, এবং এর ফলে কি হবে, মাতৃকোষের একই রকম আকারের, একই কোয়ালিটি মানে একই গুণ সম্পন্ন এবং সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষের সৃষ্টি হয়। এবং এর লাইভ এক্সাম্পল বলতে আমরা কি বলতে পারি না, আমাদের যে স্কিন, ত্বকে অলমোস্ট সব সময় মানে অলওয়েজ অলওয়েজ কি সেল ডিভিশন হয়, মাইটোসিস, ঠিক আছে। হ্যাঁ, এটা প্রশ্ন আসে যে আমাদের দেহ ত্বকে আমরা কোন ধরনের সেল ডিভিশন দেখতে পাই, দ্যাট ইজ মাইটোসিস। হ্যাঁ, হ্যাঁ, তো এর উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি না, জীবদের দেহ কোষ যেগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেমন আমাদের স্কিনে অলওয়েজ ড্রাই সেল উৎপন্ন হচ্ছে, তো সেইগুলোকে রিকভার করার জন্য আবার সেল ডিভিশন হচ্ছে, তো মাইটোসিস হচ্ছে তখন। আবার কি হয়, উদ্ভিদে যেখানে ভাজক কলা রয়েছে, ভাজক কলা মানে যেটা বৃদ্ধি পায়, বাড়ে, বর্ধনশীল অঞ্চল, তো সেখানে হয়। প্রাণীদের দেহকোষে, পুরো দেহকোষ যখন ভ্রূণের পরিস্ফুটন হয়, সেই সময় আমরা মাইটোসিস বিভাজন দেখতে পাই। তো এটাকে বলা হয় সমবিভাজন, কারণ একই আকৃতির, একই গুণ সম্পন্ন, একই সংখ্যক ক্রোমোসোম বিশিষ্ট অপত্য সৃষ্টি হয়, সেজন্য মাইটোসিসকে সমবিভাজন বলা হয়। অপরদিকে মিওসিস সম্পর্কে আমরা হালকা করে আইডিয়া নেব, কারণ ডিটেলস আজকে মিওসিসে যাব না। তো মিওসিসে কি হয় না, একে আমরা হ্রাস বিভাজন বলি। ক্রোমোজোম সংখ্যাটা প্রথমে কমে, দিয়ে আস্তে আস্তে সে একটা ধ্রুবক সংখ্যায় আসতে থাকে, ঠিক আছে। ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুবক রাখার জন্য মিওসিস প্রয়োজন হয়। না হলে ধরো একটা প্রজন্ম থেকে একটা প্রজন্মে আস্তে আস্তে কি হতো, যদি মিওসিস না হতো সেক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা বেড়ে যেতে থাকতো, তাই না। তো এই ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখার জন্য মিওসিস কোষ বিভাজনের দরকার হয়। তো এই মিওসিসে কি হয়, ক্রোমোজোম সংখ্যা কমতে থাকে আস্তে আস্তে, সেই কারণে এটাকে আমরা হ্রাস বিভাজন বলি। ওকে। আচ্ছা, জনন মাতৃকোষে যে নিউক্লিয়াস রয়েছে সেটা পরপর দুবার বিভাজিত হয়ে কিন্তু মাতৃকোষ মানে প্যারেন্ট সেলের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট চারটে অপত্য কোষ সৃষ্টি করে, যেটা আমরা বেসিক্যালি দেখি না রিপ্রোডাক্টিভ যে সেলগুলো রয়েছে, জনন কোষ যেগুলো জীবের, সেখানে মিওসিস কোষ বিভাজন দেখি। এবং মিওসিস কোষ বিভাজন আমরা যখন পড়বো পরের ক্লাসে, সেখানে আমরা দেখব এর দুটো ভ্যারিয়েশন রয়েছে, মিওসিস ওয়ান আর মিওসিস টু। তো মিওসিস ওয়ান যেটা, সেটার কিছু ধাপ রয়েছে, আমরা যেমন দেখি যে ক্রসিং ওভার ঘটে বিভিন্ন ধাপে, আবার বিভিন্ন ধাপে অনেক কিছু মিউটেশন টাইপের বিভিন্ন ঘটনা ঘটে। তো মিওসিস ওয়ানের ধাপগুলো আমরা আলাদা করে পড়বো, কিন্তু মিওসিস টু যেটা থাকবে সেটা কিসের মতো হবে না, মাইটোসিসের মতো হবে, ঠিক আছে। তো ওই জন্য মাইটোসিসটা আমরা আজ পড়বো। তো জাস্ট একবার দেখে নিই যে মিওসিস ওয়ানে কি কি বিভাজন হয়, নামগুলো জাস্ট। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ রইল। এই যে প্রোফেজ স্টেজটা রয়েছে তার কিছু ভ্যারিয়েশনস আছে, পাঁচটা ভ্যারিয়েশনস, এবং আমরা পরে এর বিস্তারিত জানবো। ভাগগুলো কি কি, লেপ্টোটিন দশা, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, তাই তো।
তো এই 5টে দশা, ঠিক আছে? এই নামগুলো একটু খেয়াল রাখবো না। এখানে কি হয়, হেটারোটাইপিক বিভাজন মানে সম নয়, বিষম বিভাজন হয়, আর হোমোটাইপিক, হোমো মানে সম। ওকে, আচ্ছা এবারে আমরা আসছি কি না সেল সাইকেলে যাচ্ছি, তারপরে মাইটোসিসে ঢুকছি। তো সেল সাইকেল, সাইকেল মানে একটা চক্রাকারে হচ্ছে, মানে কি হবে, কিছু ঘটনার রিপিটেশন হবে, তাই তো? তাহলে দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস, হ্যাঁ, তো এই যে সিকোয়েন্স অফ ইভেন্টস, এখানে কি হয়, সেলের ডুপ্লিকেশন হয়, সেলের ডুপ্লিকেশন হয়, ডিএনএ ডুপ্লিকেশন হয়, প্রোটিন সিনথেসিস হয়, আরো অনেক কিছু ঘটনা থাকে। তো এই যে একটা চক্রাকারে বিষয়টা আবর্তিত হচ্ছে, একটা চক্র, বারবার সেল ডিভিশন হচ্ছে, কোষগুলো রিকভার হচ্ছে, আবার নতুন কোষ জন্মাচ্ছে, পুরনো কোষ মারা যাচ্ছে, দ্যাট ইজ সেল সাইকেল। এবং আমরা দুটো টার্ম পড়েছিলাম যে বিভাজনটা দু রকমের হতে পারে, একটা নিউক্লিয়াস, একটা সাইটোপ্লাজম। তো সবসময় মনে রাখবে যে ক্যারিও, KARYO, ক্যারিও মানে কি, নিউক্লিয়াস। হ্যাঁ, হ্যাঁ, ক্যারিও বা ক্যারিওনস মানে হচ্ছে নিউক্লিয়াস। তো ক্যারিওকাইনেসিস হচ্ছে কি, অবশ্যই নিউক্লিয়াসের বিভাজন। ওকে, আর সাইটোকাইনেসিস কি, সাইটোপ্লাজমের বিভাজন। একদম। তো এই দুটো জায়গা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবারে তার সাথে কিছু টার্মস রেখেছি যে জিনোম কি, এগুলো আমরা পরে আবার আলোচনা করব, আজকে আমরা মেইনলি সেলের দিকেই কনসেন্ট্রেশনটা রাখি। দেখো, সেল সাইকেলের কথা যদি আমরা বলি, মেইনলি আমরা দুটো দশা বলবো, কোষ চক্রের দুটো দশা। কি কি দুটো দশা? একটা হচ্ছে ইন্টারফেজ, আরেকটা হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ বা এম ফেজ। আমরা যদি কোষ চক্রকে, মানুষের দেহে তো এক্স্যাক্টলি কোষ চক্রটা টোটাল 24 ঘন্টার হয় না, 18 ঘন্টার মতো হয়, কিন্তু যদি আমরা ফর এক্সাম্পল ধরে নিচ্ছি 24 ঘন্টায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে 23 ঘন্টায় আমরা বলতে পারি ইন্টারফেজ হচ্ছে, এবং বাকি যে ছোট্ট সময়টা 1 ঘন্টার পড়ে রয়েছে, সেই সময়টাতে মাইটোটিক ফেজ হয়। মানে কোষটা বিভাজিত হতে সময় কম লাগছে, খুব বেশি সময় লাগছে না। সময়টা কখন লাগছে না, তুমি কোষটাকে বিভাজিত করার জন্য প্রিপেয়ার করছো, বিভাজনের জন্য, হ্যাঁ, প্রিপেয়ার করার জন্য সময় লাগছে। মানে তুমি পরীক্ষাটা টুক করে দিয়ে চলে আসবে, সময় লাগবে না। কিন্তু এই যে তুমি 1 বছর 1.5 বছর ধরে যে প্রিপারেশন নিচ্ছ, এই যে টাইম টেকিং, সেটা হচ্ছে ইন্টারফেস। ঠিক আছে, এই যে ওটাই বলেছি যে টোটাল টাইম যদি আমরা 24 ঘন্টা বলি, সেক্ষেত্রে ইন্টারফেস অলমোস্ট 23 ঘন্টা নিয়ে নেবে, এবং মাইটোসিস আমরা দেখবো মোটামুটি 1 ঘন্টা মতো। এবারে ইন্টারফেস এর দশা রয়েছে কিছু, যেটাকে আমি এখানে ছোট্ট করে এঁকেছি, দেখো তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে। না, প্রথমে হচ্ছে G1, তারপরে সিনথেসিস, তারপরে G2, তারপরে M, মানে গ্যাপ, জি ফর গ্যাপ। ঠিক আছে, তো এই যে G1-এ কি হয়, S-এ কি হয়, G2-তে কি হয়, আমরা এক এক করে জানবো, প্রত্যেকটাই এক একটা দশা। তো G1 হচ্ছে গ্যাপ 1 আমরা বলছি, S ফর সিনথেসিস, বেসিক সিনথেসিস গুলো এখানে হয়, তারপরে G2, তারপরে আমরা মাইটোসিসে ঢুকবো। তো এই জায়গাটা হচ্ছে ইন্টারফেজের দশা। এর মধ্যে একটা D0 স্টেজ আছে, সেটা আমরা আরেকটা ছবিতে রেখেছি, যাচ্ছি কেমন। আচ্ছা, এবারে জাস্ট এই জায়গাটা খেয়াল করবে, ইস্ট সেল, ইস্ট সেলে কি হয়, একবার সেল ডিভিশন, যেটা সেল ডিভাইড হওয়ার যে টাইমিংটা, সেটা মোটামুটি 90 মিনিট মতো। ঠিক আছে, আর টিপিক্যাল হিউম্যান সেল যেটা, সেটা প্রত্যেক 24 ঘন্টা অন্তরে ডিভিশন হয়, এবং আমরা জেনারেলি দেখতে পাই যে মানুষের কোষ চক্রের সময়কাল 18 ঘন্টা মতো কনসিডার করা হয়। আর ইন্টারফেজের দীর্ঘতম দশা হচ্ছে কিন্তু সিনথেসিস দশা, তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা এক এক করে ঢুকি বিষয়গুলোতে। আচ্ছা, এখানে একটা জায়গা খেয়াল রাখবে তোমরা, যে মোস্ট অফ দ্য সেলস লাইনিং দ্য স্টমাক আর রিপ্লেসড আফটার এভরি 3 days ডিউ টু হাই অ্যাসিডিক এনভায়রনমেন্ট। আমাদের যে পাকস্থলী আছে, তো পাকস্থলীতে কোন গ্যাস্ট্রিক জুস খরিত হয়, কোন অ্যাসিড থাকে, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই তো।
তো ওটা অ্যাসিডিক নেচার, ওখানে মিউকাসের লেয়ার থাকে কিন্তু প্রচুর পরিমাণে হাই অ্যাসিড, ওটা তো প্রচুর কনসেন্ট্রেটেড গাঢ় অ্যাসিড। সেই কারণে কি হয়, আমাদের স্টামাকের যে ঘিরে থাকে, যে লাইনিং যে সেলগুলো থাকে, সেগুলো প্রতি 3 দিন অন্তর কি হয়, রিকভার হয় বা রিপ্লেস হয় আমরা বলতে পারি। তো এই যে 3 ডেজ জিনিসটা খেয়াল রাখবে। আচ্ছা, এবারে আমরা আসছি ইন্টারফেস। তো ইন্টারফেস হচ্ছে মোস্ট অ্যাক্টিভ স্টেজ অফ সেল সাইকেল, এবং এর একটা স্টেজে আমরা দেখব রেস্টিং স্টেজ, G0 স্টেজও আমরা দেখতে পাবো, এবং এটাকে লং বা গ্রোয়িং ফেজও বলা হয়, কারণ এখানে সেলটাকে বিভাজনের জন্য প্রিপেয়ার করা হচ্ছে। এখানে কি হয়, সেলের গ্রোথ হয়। সেলের গ্রোথ মানে বিভিন্ন যে সেলটা যে ডিভিশন হবে তার জন্য প্রিপেয়ার করার জন্য গ্রোথ হবে, প্রোটিন সিনথেসিস, ডিএনএ রেপ্লিকেশন মানে ডিএনএ এর প্রতিলিপিকরণ, এরকম বিভিন্ন ঘটনা ঘটে। এবারে আমরা আসছি 3টে স্টেজ সম্পর্কে দেখব। প্রথমে হচ্ছে G1 ফেজ। এটা হচ্ছে, দেখো, লংগেস্ট ফেজ অফ ইন্টারফেজ। বেসিক্যালি আমরা কিন্তু সিনথেসিসটাই বেশি টাইম লাগে, G1 এর ক্ষেত্রের থেকেও বেশি সময় লাগে কিন্তু তোমার সিনথেসিসের ক্ষেত্রেও সময়টা লাগে। ওকে, তো এই যে এই টাইমে কি হয় G1 ফেজে, না মাইটোসিস আর ডিএনএ রেপ্লিকেশন ইন্টারফেজ, এই যে লংগেস্ট ফেজ অফ ইন্টারফেজ বিটুইন কার, মাইটোসিস আর ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ যে রেপ্লিকা তৈরি হবে সিনথেসিসে এসে, সেই সময়ের আগে যে ফেজটা হয়, বেসিক্যালি আমরা সাইকেলটা কি দেখলাম, G1 S G2 M, তাই তো। তো মাইটোসিসের পর এবং এই ডিএনএ রেপ্লিকা তৈরি সিনথেসিসের আগে যে স্টেজটা দেখি সেটা হচ্ছে G1, জাস্ট ওটাই বলা আছে। এখানে কি কি হয়, এখানে মোস্ট অর্গানালিজ যেগুলো আছে, কোষ অঙ্গাণু যেগুলো আছে, সেগুলো ডুপ্লিকেশন হয়, এটিপি বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, বিভিন্ন আরএনএ বা প্রোটিন সংশ্লেষণ হয়, ঠিক আছে। এবং আমরা এখানে একটা জিনিস পাবো যে কিছু কিছু সেলস আছে, যেমন নার্ভ সেল। নার্ভ সেল বলো, আমাদের যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড কি ক্রমশ বেড়ে চলেছে? না। স্নায়ুকোষ কি ক্রমশ বেড়ে চলেছে? নিশ্চয়ই না। তো সেখানে কি হয়, না তারা G0 ফেজে চলে যায়। হ্যাঁ, তো এই ফেজে চলে যায় কোয়েনসেন্ট। ব্লাড তো হয়, আরবিসি। আরবিসি ভাঙে গড়ে, তাই না? আচ্ছা, জিরো ফেজ যেটা, সেটা কি, সেক্ষেত্রে আমরা দেখবো না কিছু কিছু সেল থাকে, যেমন ফর এক্সাম্পল নার্ভ সেল বলো বা হার্ট সেল বলো, সেগুলো একটা সার্টেন টাইম পরে তার বিভাজনটা থেমে যায়, জিরো দশায় চলে আসে, সেজন্য ওটাকে আমরা G0 ফেজ বলি। মেটাবলিক্যালি ওটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মানে মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে কিন্তু সেক্ষেত্রে কি হয়, মানে সেই অর্থে আর লাইফে বা কি বলবো কোষ বিভাজন তারা করে না, সেই জন্য তাকে আমরা G0 ফেজ বলি। ঠিক আছে, নাম এক্সাম্পল গুলো খেয়াল রাখবে। এবারে আসছি আমরা এস ফেজ, বা যেটাকে আমরা বলছি সিনথেটিক বা সিনথেসিস ফেজ। তো এখানে কি হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়, মানে ডিএনএ একটা ছিল তার অনুরূপ প্রতিলিপিকরণ হচ্ছে, ঠিক আছে। আর কি হয় না, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন এরও সিনথেসিস হয়। এখানে একটা ছবি রেখেছি দেখো, যে ডিএনএ গুলো ছিল, তো এখান থেকে কি হলো, তার একই রকম প্রতিলিপি তৈরি হচ্ছে, না রেপ্লিকেশন হচ্ছে। আর তোমাদের বোঝার জন্য দেখো, এই যে একটা ক্রোমোজোম, এখানে কি এই ছবিটাতে একটা ক্রোমোজোম আছে, এবং এই ক্রোমোজোমে একটাই মাত্র ক্রোমাটিড রয়েছে, কিন্তু ডিএনএ রেপ্লিকেশনের পরে কি হচ্ছে, ক্রোমোজোম রয়েছে একটা, বাট ক্রোমাটিড রয়েছে কটা, দুটো। হ্যাঁ, আচ্ছা, in animal cells during synthesis, DNA replication begins in nucleus and centrioles duplicates in cytoplasm. আমরা প্রাণী কোষের ক্ষেত্রে, অ্যানিমাল সেলস মানে হচ্ছে প্রাণী কোষ, প্রাণী কোষে দেখবো আমরা যে সিনথেসিস যে স্টেজটা, এস স্টেজে কি হয় না,
নিউক্লিয়াসের মধ্যে তো ডিএনএ থাকে, জিন থাকে, তো ডিএনএ রেপ্লিকেশনটা নিউক্লিয়াসে হয়। এবং সেন্ট্রিওলস আমরা একটু পরে দেখব যে ছবিগুলো আঁকার সময় এই যে বেম তন্তু থাকবে, এখানে সেন্ট্রিওলস থাকবে, অ্যাস্ট্রাল রশ্মি থাকবে। তো এই সেন্ট্রিওলস গুলো যে ডুপ্লিকেশন ঘটে, সেই সেন্ট্রিওলস এর ডুপ্লিকেশনটা ঘটে কোথায়? সাইটোপ্লাজমে। তো সেন্ট্রিওলসরা কিন্তু মাইটোসিসের সময় দরকার পড়ে এদের। এবং এই সেন্ট্রিওলস গুলো যদি আমরা হায়ার প্ল্যান্টস এর ক্ষেত্রে দেখি তো এরা প্রেজেন্ট থাকে না, হায়ার প্ল্যান্ট সেলসে সেন্ট্রিওলস প্রেজেন্ট থাকে না। ক্ষেত্রে কিছু মাইক্রোফিলামেন্টস থাকে, সেক্ষেত্রে স্পেন্ডেল ফাইবার বা বেম তন্তু তৈরি হয়। হ্যাঁ, হ্যাঁ, মানে অ্যাস্ট্রাল রশ্মি থাকে না, সেই জন্য আমরা অ্যানাস্ট্রাল বলি, তাই না? হ্যাঁ, প্রাণী কোষে অ্যাস্ট্রাল। হ্যাঁ, আচ্ছা, সিনথেসিস গেল। এবারে আসছি আমরা G2 ফেজ। G2 মানে গ্যাপ 2 যে ফেজটা আছে সেখানে কি হয়? কোন প্রোটিন সিনথেসিস হয়? টিবিউলিন প্রোটিন সিনথেসিস হয়। এই সময় বিভিন্ন কোষ অঙ্গাণু, কি কি কোষ অঙ্গাণু? না মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলগি বডি, এগুলোরও ডুপ্লিকেশন হয়, এগুলো প্রতিলিপি মানে একটার মতো আরেকটা তৈরি হতে থাকে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের কিছু একটা ঘর বলি। কি ঘর বলি? শক্তি ঘর। কেন? না মাইটোকন্ড্রিয়ায় কি হয়? অনেক এটিপি উৎপন্ন হয়। হ্যাঁ, এই আচ্ছা, আমাদের একটা সেলের নাম বলো বা একটা অর্গানের নাম বলো যেখানে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, কখনো হাঁপিয়ে যায় না জেনারেলি, কি হবে? হৃৎপিণ্ড, হার্ট। আমাদের হার্ট পাম্প করে, ও কি হাঁপিয়ে যায়? হাঁপিয়ে গেলেই তো একদম পুরো গল্প, তাই না? হ্যাঁ, একদম ইন্টারকালেক্টেড ডিস্কও থাকে। হ্যাঁ, তো মাইটোকন্ড্রিয়া, এটা একটা প্রশ্ন আসে যে হৃৎপিণ্ডে কোন কোষ অঙ্গাণু প্রচুর পরিমাণে থাকে, বা ঘুরিয়ে দিতে পারে যে মাইটোকন্ড্রিয়া কোষ অঙ্গাণুটি প্রচুর পরিমাণে থাকে কোন অঙ্গে বা কোন অর্গানে থাকে? দ্যাট হার্টে থাকে। আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস বলে দাও, রাইবোজোমকে আমরা একটা ডাকনাম দিই, কি ডাকনাম দিই? প্রোটিন ফ্যাক্টরি বলি, তাই তো? প্রোটিন তৈরি করে বলে প্রোটিন ফ্যাক্টরি বলি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, লাইসোজোম আত্মঘাতী থলি। নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক। আচ্ছা, আমরা জি2 ফেজে দেখলাম কি, জি2 ফেজে যে টিবিউলিন প্রোটিন তৈরি হচ্ছে, এছাড়া বিভিন্ন যে কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলগি বডি, এগুলোর ডুপ্লিকেশন হচ্ছে। এছাড়া ডিএনএ সিনথেসিস, যেটা এসে আমরা দেখছিলাম ডিএনএ রেপ্লিকা তৈরি, সেটা কিন্তু থেমে যাচ্ছে, কিন্তু আরএনএর আর যে প্রোটিন সিনথেসিস সেগুলো কিন্তু কন্টিনিউ চলতে থাকছে। ওকে, এবারে এই পরের যে ছবিটা আছে সেটাতে বিষয়টা যেগুলো বললাম সেটাকে পুরোটাই রিপ্রেজেন্ট করা হচ্ছে না G1, এই যে G1 S G2। ওকে, আর এই যে জায়গাটা এটা হচ্ছে মাইটোসিসের জায়গা। মাইটোসিস বলতে এখানে হচ্ছে এটা মাইটোসিস না, এটা ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস ভাগটা হবে। ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস ভাগটা রয়েছে, যেখানে ফরমেশন কি হয় না, ডটার সেল, দুটো ডটার সেলের ফরমেশন হয় একটা প্যারেন্ট সেল থেকে। ব্যাস। এবারে G1 থেকে যে S স্টেজটা যে চেঞ্জ হচ্ছে, যেখানে ট্রানজিশন হচ্ছে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যে ট্রানজিট করছে, যাচ্ছে, তো এই যে চেক পয়েন্ট বলি না, মধ্যিখানের যে পয়েন্টটা, কমন পয়েন্টটা, তো ওটাকে বলা হয় রেস্ট্রিকশন পয়েন্ট বা চেক পয়েন্ট বলা হয়, মানে মেজার অ্যাকচুয়ালি। এবং G2 থেকে এম এ যেটা আমরা দেখব, যখন গ্যাপ 2 থেকে মাইটোসিসে যাচ্ছে সেটাকে আমরা মাইনার চেক পয়েন্ট বলি। ওকে, আচ্ছা, নেক্সট আমরা আসছি এই যে সেল সাইকেল। সেল সাইকেলের ক্ষেত্রে তোমাদের এত ডিটেলসে জানতে হবে না, জাস্ট সাইক্লিন প্রোটিনের কথাটা খেয়াল রাখবে। সাইক্লিন প্রোটিন, সেল সাইকেলটা যে রেগুলেটেড হয় মানে চলতে থাকে, সেটা কার জন্য না, এটা একটা সাইক্লিন নির্ভরশীল, সাইক্লিন ডিপেন্ডেন্ট একটা প্রোটিন আছে, কাইনেজ, প্রোটিন কাইনেজের কারণে কিন্তু হয়। কেমন? এটা খেয়াল রাখবে। ওকে, এবারে কিছু ভ্যারিয়েশনস আছে, এগুলো দরকার নেই জেনারেলি। তো সাইক্লিন প্রোটিন বেস
প্রোটিন কাইনেজের জন্য সেল সাইকেলটা রেগুলেটেড হয়। ওকে, এবারে আমরা আসছি মাইটোটিক ফেজ, মাইটোসিস যেটা, এখানে অ্যাকচুয়াল কোষের ডিভিশন হয় এবং কিছু স্টেজের মারফতে হয়। এবং এই যে ঘটনা চক্রটা দেখবো এটাকে আমরা বলছি একটা ড্রামাটিক পিরিয়ড, মানে অনেক ধরনের নাটক আমরা এখানে দেখতে পাবো, অনেক ধরনের ছবি দেখতে পাবো, তাই না? তো কাইনেসিস মানে হচ্ছে মুভমেন্ট, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস আমরা এক্ষুনি বললাম না। ক্যারিও মানে হচ্ছে ক্যারিও বা ক্যারিওনস মানে হচ্ছে নিউক্লিয়াস, একদম। আর সাইটো, অ্যাকচুয়ালি সাইটো মানে সেল, তো সাইটো থেকে তো সাইটোপ্লাজমের আর কি বিভাজন হচ্ছে, নামটা এইভাবে রিলেট করতে পারো। তো সেখান থেকে এই যে কাইটোস থেকে এসছে সাইটো, ঠিক আছে, এটা মানে হচ্ছে সেল বা হলো। তো সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা সাইটোকাইনেসিস বলছি, কাইনেসিস মানে মুভমেন্ট। ওকে, জাস্ট ওটাই আমি ছবির মাধ্যমে প্রেজেন্ট করেছি যে একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস ছিল, কোষটা সেম আছে, একটু খাঁজ হয়েছে, এই যে খাঁজগুলো হয়েছে কারণ আলাদা হতে চাইছে, সাইটোপ্লাজমের বিভাজনটা শুরু হয়েছে। মাইটোসিসের লাস্টের যে স্টেজটা সেখানে আমরা দেখব সাইটোপ্লাজমের বিভাজনটা জাস্ট শুরু হয়েছে, আলাদা তখনও হয়নি, জাস্ট শুরু হয়েছে। কিন্তু নিউক্লিয়াসটা ভেঙে গেছে, দুটো আলাদা ভাগে ভাগ হয়ে গেছে। তো এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন হলো। এবং আর সেই সময় যদি কোষটা বিভাজিত না হয় তাহলে কি হবে, একটা কোষে অনেক অনেক নিউক্লিয়াস পেতে থাকবো, সেই জন্য কি দরকার, সাইটোপ্লাজমটা বিভাজিত হওয়া দরকার। তো মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখব না, নিউক্লিয়াস বিভাজন হওয়ার পরে সাইটোপ্লাজমের বিভাজন হয়ে এই যে দুটো অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। ওকে, এবার হ্যাঁ আমরা যাচ্ছি ওটায়, হ্যাঁ আমরা যাচ্ছি ওটাই। হ্যাঁ, তো মাইটোসিসকে আমরা কি বলছি, সমবিভাজন বলছি বা ইকুয়েশনাল বা ইকুয়াল ডিভিশন আমরা বলতে পারি। এইবারে এই যে মাইটোসিস ফার্স্ট অবজার্ভড বাই প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এটা অবজার্ভ করেন কে, স্ট্রাসবার্গার প্ল্যান্ট সেলের ক্ষেত্রে অবজার্ভ করেন, এবং ওয়াল্টার ফ্লেমিং উনি প্রাণী কোষ মানে অ্যানিমেল সেলের ক্ষেত্রে এটা অবজার্ভ করেন। ওকে, যেটা পরীক্ষায় আসে কি না, কি বলে মাইটোসিস, মাইটোসিস টার্মটা কে দেন, মাইটোসিস শব্দটি কে দেন, টার্মটা দেন ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে, সালটা একটু খেয়াল রাখার চেষ্টা করবে। তো অ্যানিমেল সেলের ক্ষেত্রে উনি প্রথম এটা দেখেন মাইটোসিস কোষ বিভাজন, কে দেখেন মাইটোসিস কোষ বিভাজন, ওয়াল্টার ফ্লেমিং, তাই তো? হ্যাঁ, আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখেন অ্যানিমেল সেলে ওয়াল্টার ফ্লেমিং, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখেন স্ট্রাসবার্গার, তাই তো? হ্যাঁ, আচ্ছা, কোথায় কোথায় হয় আমরা দেখলাম না, সোমাটিক সেলে হয়, যে বর্ধনশীল অঙ্গ আছে সেখানে হয়, ফুল ফল পাতা এই সমস্ত জায়গায় যারা গ্রোথ হয় তাদের ক্ষেত্রেও হয়। এবারে আসছে মেকানিজম মানে কিভাবে হয়। তো প্রথমেই আমরা ক্যারিওকাইনেসিস, কারণ নিউক্লিয়াসের বিভাজনটাই তো অনেকক্ষণ ধরে টাইম লাগবে, সাইটোপ্লাজমটা টুক করে বিভাজিত হয়ে আলাদা হয়ে যাবে। তো ক্যারিওকাইনেসিসের যে স্টেজগুলো সেটা আমরা দেখি চারটে স্টেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটে ফেজ। প্রো মানে কি, আগে, তাই না, প্রো মানে ফার্স্ট, ফেজ মানে স্টেজ। তো কি হয় এখানে আমি জাস্ট বুলেটিন হিসেবে রেখেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধে হয়। এই সময় কি হয়, ক্রোমোজোমগুলো ডিহাইড্রেটেড হয়ে যায়, মানে ক্রোমোজোমে যে জলটা থাকে সেটা বেরিয়ে যায়। হ্যাঁ, ধীরে ধীরে ক্রোমোজোমগুলো কি হবে, স্পষ্ট হতে থাকবে, এবং ক্রোমোজোমগুলো দেখবো আস্তে আস্তে কুণ্ডলীকৃত হয়, পেঁচাতে থাকে, স্পাইরালাইজেশন হয়, ঠিক আছে, স্পাইরালাইজেশন হয়, পেঁচাতে থাকে, এবং এই সময় যে কুণ্ডলী তৈরি হয় সেটাকে বলা হয় প্লেকটোনমিক কয়েল, তাই তো? সিস্টার ক্রোমাটিড গঠিত হয়, নিউক্লিওলাস ক্রমশ বিলুপ্ত হয়, আমরা দেখবো এটা যখন প্রোফেজটা শেষ হতে যাবে, নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা এগুলো আস্তে আস্তে
চলে যেতে থাকে, অবলুপ্ত হতে থাকে। এবং এখানে স্পিন্ডল ফাইবার বলা আছে, স্পিন্ডল ফাইবারটা বেসিক্যালি আমরা মেটাফেজে গিয়ে দেখব। এবং এক্ষেত্রে কি হয়, স্পিন্ডল ফাইবার গঠনের যে প্রস্তুতি, মানে অ্যাস্ট্রাল রশ্মি সেখান থেকে যে স্পিন্ডল ফাইবার তৈরি হবে সেটার শুরুটা হয়ে যায়। কেমন? তো অ্যাস্ট্রাল রশ্মি থেকে প্রাণী কোষের স্পিন্ডল ফাইবার বা বেমতন্তু তৈরি হয়। ঠিক আছে, সেজন্য ওটাকে বলা হয় অ্যাস্ট্রাল। আমরা বলি না অ্যাস্ট্রাল অ্যানাস্ট্রাল বলি, তো প্রাণী কোষের স্পিন্ডল ফাইবারগুলো আমরা দেখি অ্যাস্ট্রাল রশ্মি থেকে তৈরি হয়। এবং এটাকে আমরা বলতে পারি দীর্ঘস্থায়ী দশা। ঠিক আছে, আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেন্ট্রিওলস থাকে না, তাই এর যে বেমতন্তু সেটা কিন্তু অ্যাস্ট্রাল রে, দেখো অ্যাস্ট্রাল রেও থাকে না, সেন্ট্রিওলসও থাকে না, তাহলে বেমতন্তুটা তৈরি হয় বেসিক্যালি মাইক্রোটিবিউলস থেকে তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় অ্যানঅ্যাস্ট্রাল বলা হয়। এবারে মাইটোসিস যে বিভাজন, সেই সময় নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয় বলে এটাকে একটা নাম দেওয়া হয়। কি নাম দেওয়া হয়? ইউমাইটোসিস বা এক্সট্রা নিউক্লিয়ার মাইটোসিস। মাইটোসিসের সময় নিউক্লিয় পর্দা আমরা দেখি যে নিউক্লিয় পর্দা বিভাজিত অবলুপ্ত হয়ে যাচ্ছে, সেই জন্য একে বলা হয় ইউমাইটোসিস বা এক্সট্রা নিউক্লিয়ার মাইটোসিস। ওকে, আর সেই সময় কি হয়, যদি নিউক্লিয় পর্দার কোনো রকম চেঞ্জ না হয়, যেমন ফানজাই বা ফাঙ্গি যেটাকে আমরা ছত্রাক বলি, তার ক্ষেত্রে মাইটোসিসের ক্ষেত্রে কি হয়, নিউক্লিয় পর্দার কোনো অবলুপ্তি বা চেঞ্জ ঘটে না, অক্ষত থাকে, তাকে আমরা বলছি পারমাইটোসিস। চেঞ্জ হলে বলি ইউমাইটোসিস বা এক্সট্রা নিউক্লিয়ার মাইটোসিস, এক্সট্রা ঘটনা ঘটছে। ওকে, ইউ মানে নতুন রকমের কিছু ঘটনা ঘটছে। ওকে, আর পারমাইটোসিস যেটা ফাঙ্গির ক্ষেত্রে আমরা দেখি নিউক্লিয় পর্দা জেনারেলি চেঞ্জ হয় না। ঠিক আছে, এবারে আমরা আসছি মেটাফেজে যাব, তার আগে আসছি প্রো মেটাফেজ। দেখো নাম থেকেই পাচ্ছ প্রোফেজ আর মেটাফেজ এর মধ্যবর্তী একটা স্টেজ, তাই তো? প্রোফেজ আর মেটাফেজ এর মধ্যবর্তী একটা স্বল্প সময়ের দশা, ক্ষণস্থায়ী দশা হচ্ছে প্রোমেটাফেজ। এখানে কি হয় না, প্রোফেজে কি হয়েছিল, নিউক্লিওলাস নিউক্লিয় পর্দা অবলুপ্ত হতে শুরু করেছিল, তো প্রো মেটাফেজে এসে মানে মেটাফেজে ঢুকবে তার আগেটাই এসে কি হলো, নিউক্লিয় পর্দা বলো নিউক্লিওলাস বলো এগুলো কমপ্লিটলি বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং বেম গঠন সম্পূর্ণ হচ্ছে বলতে আমরা কিছুটা বাকি থেকে যায়, তো মোটামুটি ভাবে সম্পূর্ণ হয় বলতে পারি, সেই অর্থে পুরোটা সম্পূর্ণ হয় কিন্তু নয়, সেটা হবে মেটাফেজে এসে। ওকে, এই যে মেটাফেজে কি হয়, স্পিন্ডল ফাইবার বা বেমতন্তু গঠিত হয়। কেমন? তো এই গেল প্রো মেটাফেজ, প্রোফেজ আর মেটাফেজের মধ্যবর্তী দশা। তো এবারে আমরা আসছি মেটাফেজ। মেটা মানে কি? সেকেন্ড, তাই তো? মেটা মানে সেকেন্ড বলতে পারি, ফেজ মানে কি? দশা বলতে পারি, দশা। আচ্ছা, তো এখানে কি হয় শুরুতে তাহলে, হ্যাঁ, তো হ্যাঁ বিটুইন বোঝায় বা মাঝখানে বোঝায় এবং আফটার অর্থ ব্যবহার করা হয়, সেকেন্ড অর্থ ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এখানে কি হয়, হ্যাঁ নিউক্লিয় পর্দাটা কমপ্লিটলি চলে যাচ্ছে, মেইনলি ইম্পর্টেন্ট সেন্ট্রিওল থেকে কি হচ্ছে না স্পিন্ডল ফাইবার গঠিত হচ্ছে এবং এই স্পিন্ডল ফাইবারগুলো কি হয় বিস্তার লাভ করতে করতে, দেখো সেলের যে ছবিগুলো রেখেছি সেটা আমি প্রাণী কোষের ছবিগুলো রেখেছি, কি হয় না স্পিন্ডল ফাইবারগুলো সেন্ট্রিওল থেকে বা অ্যাস্ট্রাল রশ্মি থাকে সেন্ট্রিওল থেকে বিস্তৃত হতে হতে অপর পোলে যায়। ওকে, এবং স্পিন্ডল ফাইবারগুলো মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্রোমোজোম আছে, তাহলে ক্রোমোজোম একটা জায়গায় অ্যাটাচড আছে, স্পিন্ডল ফাইবার বা বেমতন্তুর সাথে ক্রোমোজোম যেখানে অ্যাটাচ থাকে সেটাকে বলা হয় কি, হ্যাঁ কাইনেটোকোর বলা হয়, কাইনেটোকোর ডিস্ক বলা হয় বা কাইনেটোকোর আমরা খেয়াল রাখবো। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কি জানো তো, মেটাফেজে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে যে কোষ বিভাজনের বা মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলিকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই, কি হবে? হ্যাঁ মেটাফেজ, কারণ এই দশায় কি হয়, এই যে নিরক্ষীয় অঞ্চল মানে মধ্যিখানের যে অঞ্চলটা সেখানে
প্রচুর ডেন্স ভাবে, প্রচুর ঘনভাবে কি হয়, ক্রোমোজোমগুলো এক জায়গায় জড়ো হতে থাকে। ফলে মাইক্রোস্কোপের নিচে আমরা এটাকে দেখতে পাই, অনেক ক্লিয়ারলি ভিজিবল হয়, যেহেতু ডেন্স থাকে ওই জন্য বেশি বেশি করে দেখতে পাই। তো এই যে জমায়েতটা ঘটে কখন না, মেটাফেজের দশায় ঘটে। এবং এই সময় কিন্তু ক্রোমোজোম গুলো যে একটু সুন্দরভাবে সাজুগুজু করে বসে থাকবে, মানে সুন্দর ওয়েতে সিকোয়েন্স ওয়াইজ বা কিছু একটা সুন্দরভাবে বসে থাকবে, সজ্জা রীতি থাকবে, সেটা কিন্তু থাকে না। জেনারেলি ক্রোমোজোম গুলো ভি বা যে আকৃতির হয়ে থাকে, মানে এরকম টাইপের হয়ে থাকে। ঠিক আছে, এর যে ধরনটা, বিভিন্ন আকৃতিটা আমরা দেখবো অ্যানাফেজে গিয়ে। তো মেইনলি মেটাফেজে আমাদের একটাই জায়গা খেয়াল রাখতে হবে সব থেকে বেশি, যেটা হচ্ছে মেটাফেজ দশায় কোষের যে বিষুব তল বা নিরক্ষীয় তল বা ইকুইটোরিয়াল যে জোনটা আছে, সেখানে কোষগুলো ঘনীভূত অবস্থায় থাকে এবং এই দশায় সব থেকে ভালোভাবে কোষগুলো মাইক্রোস্কোপের নিচে আমরা দেখতে পাই খুব ভালোভাবে। ওকে, আচ্ছা, এবারে আমরা বললাম এই সময় কি হয়, স্পিন্ডল ফাইবার বা বেমতন্তু তৈরি হয়। তো এই বেমতন্তুর কিছু ভাগ থাকে, বিভাজনকালে বেমতন্তুর কিছু ভাগ আমরা দেখব। আমি যদি এখানে একটু বড় করে ছবি আঁকি, ধরো এটা হচ্ছে ক্রোমোজোম, হ্যাঁ, এবারে এখানে হচ্ছে তোমার স্পিন্ডল ফাইবারটা অ্যাটাচড আছে। কি হবে, এই যে পোল যেটা আছে সেখানে টানের সৃষ্টি হবে, যেটা আমরা অ্যানাফেজে দেখব না, এত টানের সৃষ্টি হচ্ছে এবং মধ্যিখানে একটা বেমতন্তু থাকে, নাম দেওয়া হয়, কিছু আলাদা আলাদা নাম দেওয়া হয়। এই যে টান বলো, ঠেলা বলো, বিভিন্ন কারণের জন্য এরা ভাগ হয়ে একটা এদিকে আসতে থাকে, একটা এদিকে। মানে কি হয় বেসিক্যালি, এই হচ্ছে ধরো সেন্ট্রিওলের পোলটা, সেন্ট্রিওলটা, এখানে হচ্ছে একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড, এইভাবে ধরো অ্যাটাচড আছে, এর মধ্যিখানে এরকম ডট ডট করে আছে। তাহলে আর কিছু কিছু আমরা দেখবো স্পিন্ডল ফাইবার বা বেমতন্তু এইভাবে আছে, যেটা কোনো ক্রোমোজোমের সাথে অ্যাটাচ নেই। তাহলে যেগুলো কন্টিনিউ আছে তাকে আমরা বলছি কন্টিনিউয়াস ফাইবার, মানে একটা পোল থেকে আলাদা আরেকটা পোলের সাথে কানেক্টেড আছে, কন্টিনিউয়াস, কোনো ক্রোমোজোম হতে থাকে না। ওকে, আবার আরেকটা দেখছি না ক্রোমোজোমের সাথে অ্যাটাচড আছে। তো যে বেমতন্তুটা পোল থেকে শুরু করে ক্রোমোজোম অবধি, মানে এই জায়গাটা, এই জায়গাটা বা এই জায়গাটা বলছি, পোল থেকে শুরু করে ক্রোমোজোম অবধি, ওয়ান পোল টু সেন্ট্রোমিয়ার অফ ক্রোমোজোম, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অবধি যেটা আছে তাকে বলছি ক্রোমোজোমাল ফাইবার। আর এই যে দুটো যে ক্রোমাটিড তৈরি হচ্ছে, তাদের যে সেন্ট্রিওল, তাদের মধ্যেখানে যেটা আমরা ডট ডট দিয়ে চিহ্নিত করছি, সেটাকে বলা হয় ইন্টারজোনাল ফাইবার। দুটো অঞ্চলের মধ্যে, দুটো জোনের মধ্যে যে ফাইবার, সেটাকে আমরা বলি ইন্টারজোনাল ফাইবার। দুটো সিস্টার ক্রোমাটিড, এদের মধ্যে যে বেমতন্তু তাকে আমরা বলি ইন্টারজোনাল ফাইবার। এই যে চলনটা দেখবো আমরা অ্যানাফেজ দশায় গিয়ে, সেখানে কি হয়, এই মধ্যিখানের যে ইন্টারজোনাল ফাইবারটা থাকে, তারা বলে যে তুমি দূরে সরে যাও। আর ক্রোমোজোমাল যে ফাইবার থাকে সে কি করবে, টানছে, ইন্টারজোনাল দূরে ঠেলে দিচ্ছে, ক্রোমোজোমাল টানছে। এই কারণে অ্যানাফেজ দশায় অ্যানাফেজীয় চলন আমরা দেখতে পাবো। তো বেসিক্যালি কি বললাম না, মেটাফেজে আমরা তিন ধরনের ফাইবার এর উদ্ভব আমরা দেখতে পাই, বা বিভাজনকালে আমরা বলতে পারি তিন ধরনের বেমতন্তু আমরা দেখতে পাই। এবারে আমরা আসছি অ্যানাফেজ। অ্যানা মানে হচ্ছে আপ, অ্যানা মানে আপ, ফেজ মানে স্টেজ। এই সময় কি হয়, সেন্ট্রোমিয়ার, এই যে সেন্ট্রোমিয়ারটা কি হচ্ছে, এই যে গোল মতো যেটা থাকে, কাইনেটোকোর দ্বারা যুক্ত থাকে, তো সেন্ট্রোমিয়ারটা কি হয়, সমান দুভাগে বিভক্ত হয়ে যায় এবং অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়। এই সময় অ্যানাফেজ চলন ঘটে, নামের মধ্যেই আছে। অ্যানাফেজীয় চলন কখন হয়, অ্যানাফেজীয় দশায় হয়। ওকে, কিসের জন্য হয় না, ওই যে দেখালাম ইন্টারজোনাল তন্তু, দেখো এই যে ইন্টারজোনাল মধ্যিখানের যে জায়গাটা, তো ইন্টারজোনাল তন্তুর প্রসারণ, সে বলবে তুমি দূরে সরে যাও। আর
ক্রোমোজোমাল তন্তু যেটা বাইরের দিকে আছে সে বলবে সে সংকুচিত হবে, কাছে টেনে নেবে, এ সংকুচিত হয়ে কাছে টেনে নিচ্ছে, আর এই যে মধ্যিখানের অংশটা এরা দূরে সরিয়ে দিচ্ছে, এই কারণে অ্যানাফেজীয় চলন হয়। সুতরাং এটা খেয়াল রাখবে। এবং এই যে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারটা বিভিন্ন জায়গায় অবস্থান করে, এর অবস্থানের বিচার অনুযায়ী কিছু কিছু শেপ আমরা দেখতে পাই, মেনলি 4 ধরনের শেপ আমরা দেখতে পাই। দেখো, প্রথমত যখন ভি আকৃতি, মানে ভি আকৃতি, দেখো এটা তো হচ্ছে একটা ক্রোমোজোম, তো এই ক্রোমোজোমের ক্ষেত্রে যদি মধ্যিখানে থাকে, মধ্যিখানে সেন্ট্রোমিয়ার থাকে, মানে ক্রোমাটিড, ক্রোমাটিডের মধ্যিখানে যদি সেন্ট্রোমিয়ার থাকে, আকৃতিটা কিসের মতো হচ্ছে, ভি এর মতো আমরা বলতে পারি, তাই না? তো এটাকে আমরা বলছি মধ্যিখানে আছে, মানে মেটাসেন্ট্রিক বলতে পারি। ওই যে একটা টার্ম তোমরা বললে মেটা মানে মধ্যিখানে, কখনো সেটা সেকেন্ড অর্থে বলছি, কখনো সেটা আফটার অর্থে বলছি। তো যে মেটা মধ্যিখানে, তাহলে ভি, ভি আকৃতির হচ্ছে সেন্ট্রোমিয়ার যখন ক্রোমাটিডের মধ্যিখানে অবস্থান করে, তাহলে সেটা ভি আকৃতির দেখতে হয় এবং তার নাম কি হয়, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে? এবারে কখনো সে তো জানে না যে আমাকে মধ্যিখানেই বসতে হবে, তো কি হলো, সেন্ট্রোজোমটা, সেন্ট্রিওলটা বা সেন্ট্রোমিয়ারটা, সেন্ট্রোমিয়ারটা কি হচ্ছে, মধ্যিখানে না থেকে একটু যদি সরে যায়, ডান দিকে বা বাঁ দিকে একটু সরে গেল, তাহলে সেটা কিসের মতো দেখতে লাগবে, এল এর মতো দেখতে লাগবে, যেটাকে আমরা বলছি সাব মেটাসেন্ট্রিক, মানে মেটা হতে হতেও হলো না, সাব হয়ে গেল, তার একটা সাব টাইপের হয়ে গেল, সাব ইউনিট টাইপের হয়ে গেল। তাহলে সাব মেটাসেন্ট্রিক হচ্ছে এল আকৃতির হয়। এবারে যে আকৃতি মানে কি, যে মধ্যিখানে ছিল, দিয়ে আস্তে আস্তে সে কোথায় ধরো সাব মেটাসেন্ট্রিক, মানে মধ্যিখান থেকে দূরে সরে গেছে। অ্যাক্রোসেন্ট্রিক কি, মানে সে লাস্টে নেই, লাস্টে যাওয়ার একটু আগে রয়ে গেছে, আকৃতিটা কিছুটা জে এর মতো হচ্ছে, আকৃতিটা কিছুটা জে এর মতো হচ্ছে, তো এটাকে আমরা বলছি সাব, সরি অ্যাক্রোসেন্ট্রিক বলছি। হ্যাঁ, আর টেলোসেন্ট্রিক একদম টেলে, একদম পেছনের দিকে আছে, এই যদি ক্রোমাটিড হয় একদম পেছনে, টেলোসেন্ট্রিক। ঠিক আছে? তো টিবিউলিন প্রোটিনের সংযুক্তির ফলে এই ইন্টারজোনাল তন্তুগুলো আরো প্রসারিত হয়, এই ইন্টারজোনাল যে তন্তুগুলো আছে সেগুলো আরো প্রসারিত হয়, কার জন্য না, টিবিউলিন প্রোটিনের জন্য। এবং আলটিমেটলি আমরা দেখব যে অ্যানাফেজীয় চলনের শেষের দিকে ক্রোমোজোমগুলো অলমোস্ট পোলের কাছে পৌঁছে যায়। কেমন? এবারে আমরা হচ্ছে আসছি নেক্সট টেলোফেজ স্টেজ। তো তারা পৌঁছে গেল এবং টেলোফেজে কি হচ্ছে, এটা ক্যারিওকাইনেসিস দশার লাস্ট স্টেজ। এখানে কি হবে না, ক্রোমোজোমগুলোর যে প্যাচ, প্যাচ খুলে গিয়ে অপত্য ক্রোমোজোমগুলো সরু হতে থাকে, লম্বা হতে থাকে। দেখো প্রোফেজের লাস্টে আমরা দেখছিলাম নিউক্লিয় পর্দা হারিয়ে গেছিল, নিউক্লিয় লাস পালিয়ে গেছিল, তো তারা টেলোফেজের লাস্টের দিকে তৈরি হয়, নিউক্লিয় পর্দা বলো, নিউক্লিয় লাস বলো, এরা তৈরি হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অস্তিত্ব আমরা দেখতে পাই নিউক্লিয় পর্দার ক্ষেত্রে। বেমতন্তু যেগুলো তৈরি হয়েছিল চলনের জন্য, সেগুলো আস্তে আস্তে গায়েব হতে থাকে, হারাতে থাকে, এবং ক্রোমোজোমগুলো পরস্পরের সঙ্গে জুড়ে গিয়ে কি করে, নিউক্লিয় জালক তৈরি করে দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি করে। এই যে দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হলো, একটা কোষের মধ্যে অপত্য নিউক্লিয়াস তৈরি হলো। এবং এই টেলোফেজের শেষের দিকে কি হবে, সাইটোপ্লাজমের বিভাজনটা শুরু হচ্ছে। কেন না, কোষটাকে তো বিভাজিত হতে হবে, এক্ষুনি তনুশ্রী বলছিল যে একটা কোষে যদি অনেক নিউক্লিয়াস চলে আসে তখন সমস্যা হবে, তাই তো? তো সেটা আমরা যাচ্ছি কোনটাকে কি বলছে। তো এবারে ক্যারিওকাইনেসিসের গল্প শেষ, নিউক্লিয়াসের বিভাজনের গল্প শেষ, আমরা এলাম কি, এবার সাইটোপ্লাজমকে বিভাজিত করতে হবে, মানে সাইটোকাইনেসিস হবে। কি হয় না, এটা প্রাণী কোষের ছবি, ওকে? উদ্ভিদ কোষে কি হয়, যাচ্ছি, উদ্ভিদ কোষটা তো লেখাই আছে, ওখানেই যাই। তো প্রথমে আমরা দেখছি প্রাণী কোষে কি হলো না, একটা কোষের মধ্যে, প্রথমে কোষটা এরকম ছিল, একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হলো বিভাজনের মাধ্যমে। এবারে ওটা আলাদা হওয়ার জন্য কি হবে, সাইটোপ্লাজম বিভাজিত হয়, সাইটোপ্লাজমটা বাইরে থেকে ভেতরের দিকে বিভাজিত হয়। দেখো এই যে বাইরে থেকে ভেতরের দিকে বিভাজিত হতে হতে আলটিমেটলি দুটো অপত্য সেল, মানে ডটার সেল সৃষ্টি করে। কেমন? তো এই হচ্ছে সাইটোকাইনেসিস। হ্যাঁ, ক্লিভেজটা হবে
একদম ক্লিভেজ তৈরি হচ্ছে, ভাঁজের সৃষ্টি হচ্ছে, ক্লিভেজের মাধ্যমে বিভাজিত হয়। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা দেখব কি না সেল প্লেট মানে কোষ পাত গঠনের মাধ্যমে। ধরো এই যদি একটা আমার উদ্ভিদ সেল হয়, এই হচ্ছে নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। এবং এই প্রাণী কোষে আমরা দেখছি ক্লিভেজ বা ভাঁজ সৃষ্টি হচ্ছে, কিন্তু উদ্ভিদ কোষে কি দেখো প্রাণী কোষে বাইরে থেকে ভেতরের দিকে, তাই না, তুমি চাপ দিচ্ছ বাইরে থেকে একটা কোষকে, কিন্তু উদ্ভিদ কোষে কি হচ্ছে না কোষের মধ্যিখানে কোষপাত সৃষ্টি হচ্ছে, দিয়ে সেটা বাইরের দিকে যাচ্ছে, মানে ভেতর থেকে বাইরে যাচ্ছে। ওকে, এই যে কোষের ভেতর থেকে বাইরে বিস্তার করে এবং দুটো সেল আলাদা হয়ে যায়, সাইটোপ্লাজম বিভাজিত হয়ে আলাদা হয়ে যায়। ঠিক আছে, এবং আলাদা হয়ে যাওয়ার, হ্যাঁ একদম ফ্র্যাগমোপ্লাস্ট গঠনের মাধ্যমে ফ্র্যাগমোপ্লাস্ট জমে যায়, তো সেই কারণে এটা আলাদা হয়ে যায়। এবং দেখবে যেখানটায় আলাদা হচ্ছে সেখানটাকে ভরাট করার জন্য আস্তে আস্তে সেলুলোজ টাইপের বিভিন্ন বিষয়, বিভিন্ন বস্তু জমে কি হয় কোষপ্রাচীর গঠিত হয়। ওকে, আর যেটা বললে এক্ষুনি না মাইক্রোফিলামেন্ট যে তন্তুগুলো বেমের বিষুব অঞ্চলে টেলোফেজে আসে, সেগুলো জমে ওই সেল প্লেট মানে কোষপাত তৈরি করে, মানে ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করে। তো এই ফ্র্যাগমোপ্লাস্ট, গলগি বডি এগুলো মিলে কিন্তু সেল প্লেট তৈরি হয়। ফ্র্যাগমোপ্লাস্ট, গলগি বডি এই সমস্ত কিছু মিলে কোষপাত বা সেল প্লেট তৈরি হয়। আচ্ছা, যেটা বললাম প্রাণী কোষে ক্লিভেজ পদ্ধতিতে ভাঁজ বা ফোরোসিস্টের মাধ্যমে কোষটা সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, যেটা কিনা খুব ভালো করে খেয়াল রাখবে ছবিটা, না বাইরে থেকে ভেতরের দিকে হচ্ছে। তাহলে প্রথমে এরকম ছিল, দিয়ে এইভাবে দেখো প্রথমে ছিল, দিয়ে বাইরে থেকে ভেতরের দিকে কোষটা বিভাজিত হচ্ছে, দিয়ে আলাদা হয়ে যায়। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভেতর থেকে বাইরের দিকে ক্রমশ কোষপাতটা যেতে থাকে। ওকে, আচ্ছা, তো সাইটোকাইনেসিস না হলে কি হতো, নিউক্লিয়াসের সংখ্যা একটা কোষে বেড়ে যেত। কোষ বিভাজন মানে সাইটোপ্লাজমের বিভাজন না হলে একটা কোষে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হতো। যেমন উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি একটা সেলে একটা কোষে অসংখ্য নিউক্লিয়াস থাকে, তাকে আমরা কি বলি, হ্যাঁ সিনোসাইট বলি। একদম। আর হ্যাঁ প্রাণী কোষে বলি সিনসাইটিয়াম বলি। উদ্ভিদ কোষে সিনোসাইট, প্রাণী কোষে সিনসাইটিয়াম। উদাহরণ কিছু রেখেছি, যেমন ভাউচেরিয়া নামের একটা শৈবাল আছে, তো যে যার ক্ষেত্রে আমরা সিনোসাইট দেখি। আর প্রাণী কোষের আমরা যদি দেখি যে অস্টিওব্লাস্ট কোষ যেটা আছে, অস্টিওক্লাস্ট কোষ মানে অস্থিমজ্জা অস্থিপেশিতে, তো সেক্ষেত্রে আমরা একটি কোষে অনেক নিউক্লিয়াস দেখতে পাই, তো তারা হচ্ছে সিনসাইটিয়াম এর উদাহরণ। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে দুটো টার্ম, একটা হচ্ছে ক্রাউন গল রোগ। ক্রাউন গল রোগ কি, কিছুটা টিউমারের মতো। কি মানে, মানে ধরো গোলাপ, আপেল, বিট বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখব, বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে কোনো জায়গায় বিভিন্ন কারণে ধরো ক্ষতস্থানের সৃষ্টি হয়েছে, হতে পারে বিভিন্ন কারণে গাছ কাটার জন্য, হতে পারে কোনো পোকামাকড়ের কারণে, হতে পারে, তো ক্ষতস্থানের সৃষ্টি হয়েছে। সেই ক্ষতস্থানটা যদি একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স দ্বারা ওই ব্যাকটেরিয়াটার আক্রমণের ফলে কি হয়, ওই যে ক্ষতস্থান ওটা তো মেরামত হবে, কোষ বিভাজনের ফলে তবেই তো মেরামত হতে পারবে, তাই না। তো এই ক্ষতস্থানটা যদি এই টিউমিফেসিয়েন্স ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তার কোষ বিভাজনটা অনেক অস্বাভাবিক হয়, এবং কি হয় তার যে শুট পোর্শনটা মানে কাণ্ডের যে অংশটা সেটা বাড়তে থাকে। কোষ বিভাজন এক্সেসিভ পরিমাণে হলে টিউমারের সৃষ্টি হবে। তো এই যে স্ফীত যে অংশটা, ফুলে ফেপে ওঠা যে অংশটা, তাকে আমরা বলছি ক্রাউন গল। আর রোগটার নাম হচ্ছে ক্রাউন গল ডিজিজ। ক্রাউনের মতো হয়ে যায় সেই কারণে, গোল্লা গোল্লা টাইপের বলতে পারি। ওকে, ক্রাউনের মতো হয়ে যায়। তো ক্রাউন গোল ডিজিজ এটা কোথায় দেখি, কাদের ক্ষেত্রে দেখি, গোলাপ, আপেল, বিট এদের ক্ষেত্রে। এবং কোন ব্যাকটেরিয়ার জন্য, না অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিস, এটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, আচ্ছা, আর লাস্ট একটা বিষয় আমরা দেখব সেটা হচ্ছে মাইটোটিক বিষ। নামের মধ্যেই আছে না মাইটোসিস বিষ কি করবে, না মাইটোসিসকে বাধা দেবে, কোষ বিভাজনকে বাধা দেবে। এবারে সেই বিষটার নাম কি, কেউ জানো?
হ্যাঁ, কলচিসিন। মানে মাইটোসিস যে বিষ আমরা যেটাকে বলি, মাইটোসিস পয়জন যেটাকে বলি, যেটা কিনা মাইটোসিস কোষ বিভাজনে বাধা দেয়, তাদেরকে আমরা কি নামে বলি জেনারেলি? কি একটা উদাহরণ, সেটা হচ্ছে কলচিসিন, তাই তো? তো বেসিক্যালি লিলিয়েসি গোত্রভুক্ত যে সকল উদ্ভিদ রয়েছে, তো তাদের থেকে কি পাই না, কলচিসিন নামের একটা অ্যালকালয়েড পাই, যেটা কি করে, যারা কোষ বিভাজনে বাধা দেয়। তো কলচিসিন নামটা খেয়াল রাখবে, যে COLCHICINE, কলচিসিন কিন্তু মাইটোসিস কোষ বিভাজনে বাধা দেয়, একে বলা হয় মাইটোসিস বিষ বা মাইটোসিস পয়জন। ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হয় না, একটি কোষে ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পাবে এবং ফলে পলিপ্লয়েড কোষ সৃষ্টি হবে। তো তোমরা কলচিসিন নামটা খেয়াল রাখবে। ঠিক আছে? তো এই গেল মাইটোসিস কোষ বিভাজন আমরা দেখলাম। এবারে মিওসিসটা আমরা পড়বো পরের ক্লাসে, মিওসিসের বিভিন্ন দশা দেখব, এবং সেক্ষেত্রে মিওসিস 2 পড়ার সময় এগুলো আমরা আরেকবার ছোট্ট করে রিভিশন করে নেব। তো মোটামুটি মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে সবার একটা আইডিয়া হয়েছে তো? ঠিক আছে, মোটামুটি বোঝা গেছে। তো আমি এটার পিডিএফ দিয়ে দেবো, তোমরা এটা পড়বে। ঠিক আছে? আর এমসিকিউ সলভ করবে, এটার উপর পরীক্ষা নেব, কুইজ নেব পরের সপ্তাহে। মোস্ট অফ দ্য পোর্শন কভার আপ হয়েছে তো মাইটোসিস? যারা বায়োলজি তারা বলো। আচ্ছা, আচ্ছা।